আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ইতিমধ্যেই নিউজ রুম থেকে সরাসরি জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ দা। একেবারে 24-এর লোকসভা ভোটে বিজেপির ব্যর্থতা নিয়ে আগেই কিন্তু হতাশা প্রকাশ করেছিল আরএসএস। আর এই বিজেপির ভরাডুবির ব্যাখ্যার এবার আরএসএস এর মুখপত্রে স্বীকার করে নেওয়া হলো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রহণযোগ্য নাকি কোনো মুখ নেই। এ বিষয়ে কি বলবে? প্রথমেই যেটা বলবো, বিজেপি এবং আরএসএস এর মধ্যে যে মধুচন্দ্রিমা চলছিল গত কয়েক দশক ধরে, তা কি সমাপ্ত হয়ে গেল? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘোরাফেরা করবে। তার কারণ তুমি জানো, গত লোকসভা নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনের ঠিক আগে প্রচারে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কিন্তু বলেছিলেন যে বিজেপির দল যখন ছোট ছিল তখন আরএসএসের প্রয়োজন ছিল, এখন বিজেপি অনেক বড় দল হয়ে গেছে, এখন আরএসএসের প্রয়োজন নেই। সুতরাং এই যে মন্তব্য, এরপরেই দেখা যায় কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি বিজেপি, যেখানে উত্তরপ্রদেশ বিজেপির গড় বলা হয়, যোগী আদিত্যনাথের সরকার যেখানে রাম মন্দির আন্দোলন উঠে এসেছে, সেই উত্তরপ্রদেশেই কিন্তু ধরাশায়ী হয় বিজেপি এবং গোটা ভারতবর্ষে আশানুরূপ ফল করতে পারেনি। শুধু তাই নয়, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি। ফলে স্বাভাবিকভাবেই এই যে বিজেপির এই রেজাল্ট, কেন এই রেজাল্ট হলো, এখানে কিন্তু অনেকেই মন্তব্য করেন যে হয়তো আরএসএস কোথাও থেকে বিজেপির মাথার উপর থেকে হাত তুলে নিয়েছিল, যার ফলেই কিন্তু ওই ধরাশায়ী। এরপর দেখো, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তারপরে সরকার গড়ার পর আরএসএস প্রধান মোহন ভাগবত কিন্তু এক কথায় বলা চলে নরেন্দ্র মোদীকে চোখে আঙুল দিয়ে, যেটা বলা চলে যে কথাটি বলেছিলেন, যে প্রথমে যেটা বলবো যে মণিপুরের দিকে তিনি কিন্তু আঙুল তুলেছিলেন যে মণিপুরে কী চলছে, মণিপুরে বিজেপি সরকার চলছে অথচ শান্তি শৃঙ্খলা বজায় নেই, বারবার হিংসা ছবি। যে তোমার মণিপুরে যদি আমরা দেখি, দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক যে দাঙ্গা কয়েক বছর ধরে কিছুদিন ধরে চলছে, সুতরাং এ নিয়ে কিন্তু বিস্ফোরক মন্তব্য করেন। ফলে স্বাভাবিকভাবেই আরএসএসের এই যে পাল্টা, তাছাড়া আরেকটা বলবো যে এক কথায় নরেন্দ্র মোদী কিন্তু রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন মোহন ভাগবত। কারণ তুমি জানো, এই রাজধর্ম পালনের কথা নরেন্দ্র মোদী কিন্তু এবার প্রথম নয়। যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সে সময় অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালনের নির্দেশ দিয়েছিলেন। সুতরাং একই মন্তব্য কিন্তু মোহন ভাগবত করেছিলেন এই যে রাজধর্ম পালনের কথা। পাশাপাশি তিনি এও বলেন যে রাজনীতিতে বা সংবিধানে কিন্তু বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোথাও যেন বিরোধী দলকে এগিয়ে বিভিন্ন, আমরা দেখি যে আইন পাসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বিরোধীদের সমর্থন, যেটা দেশের পরম্পরা হয়ে এসছে যে বিরোধীদের একটা সমর্থন থেকে থাকে, কিন্তু সেখানে দেখা যায় গত মোদী সরকার আমলে বিরোধী একদিকে, সরকার একদিকে, এক কথায় পরে যেন প্রতিহিংসাপন একটা চলে এসেছিল। ফলে সেখানেও কিন্তু আরএসএস প্রধান কিন্তু বলেছিলেন যে ভারতের রাজনীতিতে অন্তত বিরোধীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তার যে বিতর্কের মন্তব্য, সেটা তো চলছিল পরপর পরস্পর বিরোধী। এর মধ্যে দেখো, বাংলায় বিজেপি গতবার 2019-এ যেখানে 18টার আসন পেয়েছিল লোকসভা আসন, এবারে কিন্তু সেই আসন নেমে যায় 12-তে। তারপরেই কিন্তু বিজেপির মুখপত্র বলবো স্বস্তিকা কিন্তু তুলে ধরেছে সেই ইস্যুই, যে বিজেপিতে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয়, তার কারণ তিনি কিন্তু এক কথায় বলা যায় বাংলার জননেত্রী। কারণ বিরোধী রাজনীতির নেত্রী যদি বলা যায়, শুধু বাংলা নয়, ভারতীয় রাজনীতিতে খুঁজতে গেলেও তার বিকল্প খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল, কারণ তিনি কিন্তু বিরোধী রাজনীতি করেই কিন্তু উঠে এসেছেন। ফলে তার যে বিরোধী রাজনীতি, তার জনপ্রিয়তা, এ নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, তিনি জননেত্রী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বিকল্প মুখ সেভাবে কিন্তু উঠে আসেনি, সেটাই কিন্তু বিজেপির মুখপাত্র, আরএসএসের মুখপাত্র স্বস্তিকায় বলা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই যে পরস্পর বা বলবো এই যে একটা কটাক্ষই তো বলা চলে। কারণ তুমি জানো, গত কয়েক বছরে আমরা যদি দেখি, বিশেষ করে 2021 বিধানসভা ভোটের পরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন, কিন্তু তার কিন্তু গুরুত্ব যথেষ্ট বেড়েছে। ফলে বিজেপি অনেকটা ক্ষেত্রে দেখা যায়, এবার প্রার্থী নির্বাচনেও আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন ইস্যু থেকে যেটা এসছে, যে তারই নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রার্থী নির্বাচনে। ফলে বিজেপি এক কথায় বলা যায় বঙ্গ বিজেপি তাকে কিন্তু মুখ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এমনকি তাতে কেন্দ্রীয় বিজেপিরও একটা সমর্থন ছিল। কিন্তু সেখানে আরএসএস মুখপাত্র কিন্তু সেই প্রশ্নটাই তুলে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ কিন্তু বঙ্গ বিজেপিতে নেই। ফলে বিজেপির খারাপ ফল। কিন্তু দেখো, আরেকটা যেটা বলবো যে আরএসএসের বিজেপি এবং আরএসএস একে অন্যের পরিপূরক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ কয়েক দশক ধরে কিন্তু চলে এসছে। একটা কথা আমি যদি বলি, 2004-এ যখন অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সে সময় এক কথায় বলা যায় অটল বিহারী বাজপেয়ীকে দেশের অন্যতম সেরা প্রধানমন্ত্রী অনেক ক্ষেত্রে বলেন, কিন্তু অনেকেই, শুধু শাসক নয়, বিরোধী রাজনীতি অনেকেই বলেন। ফলে সেইখানে দেখা যায় অটল বিহারী বাজপেয়ীর যে 2004-এ যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু কোথাও রাম মন্দির ইস্যু বা আরএসএসকে সাইডে রেখে, বিশেষ করে সাইন ইন্ডিয়া, ভারত উদয়,
এগুলোকে ইস্যু করে কিন্তু বিজেপি লোকসভা নির্বাচন ঝাঁপিয়েছিল, যার ফলে কিন্তু অটল বিহারী বাজপেয়ী 2004-এ হেরে যান। ফলে আরএসএস এর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা বিজেপিতে রয়েছে। এবারে জেপি নাড্ডার এই যে মন্তব্য, বিশেষ করে বিজেপি বড় হয়ে গেছে, দল আরএসএসকে প্রয়োজন নেই, কোথাও যেন মনে হয় একটা মেরুকরণ তৈরি হয় দুই সংগঠনের মধ্যে, একটা বিজেপি একদিকে আরএসএস। কোথাও যেন আরএসএস কিছুটা হলেও বলবো যে হয়তো বিজেপিতে কিছুটা হলেও তাদের হাত সরেনি, যার ফলে কিন্তু শুধু তাই নয়, এবারে যে মন্তব্য বিশেষ করে কিছুদিন আগে মণিপুর নিয়ে, কারণ তুমি জানো বঙ্গ বিজেপিতে যেটা এসছে বঙ্গ রাজনীতিতে যে ভোট পরবর্তী হিংসা কিন্তু চলছে, শুধু এবারে নয়, 2021 বিধানসভা নির্বাচনে এবং তারপর পঞ্চায়েত ইলেকশনেও দেখেছি, এবারেও কিন্তু ভোট পরবর্তী হিংসা চলছে। কিন্তু আরএসএস কিন্তু বাংলায় এই ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনো মন্তব্য করেনি। তাদের মন্তব্যের ইস্যু ছিল কিন্তু মণিপুর। ফলে স্বাভাবিকভাবেই এক কথায় বলবো যেটা বিজেপিকে কোথাও যেন একটু কটাক্ষ করা বা একটা মোটামুটি একটা সুযোগ কিন্তু আরএসএস পেয়ে গেছে, কারণ এই মুহূর্তে কেন্দ্রে বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়, কারণ সংখ্যাগরিষ্ঠ বিজেপি কিন্তু অনেক ক্ষেত্রেই, কারণ বিজেপিতে যে সাংগঠনিক বলো বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরএসএস কিন্তু ভূমিকা ছিল, কিন্তু গত 10 বছরে কিন্তু সেই জিনিসটা কোথাও যেন একটা ভাটা পড়ে গেছিলো, সিদ্ধান্ত কোথাও থেকে বিজেপি নিচ্ছিল, বা এক কথায় বিজেপিরও একটা অংশ যেটা বলে থাকে যে মোদি শাহ বিজেপি এটা। ফলে স্বাভাবিকভাবেই কোথাও যেন একদিকে আরএসএস কোন টাকা, অন্যদিকে বিজেপির একটা বড় অংশ, বিশেষ করে নীতিন গডকরি বলো, রাজনাথ সিংরা, তারা যেন একটা কোথাও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন দলের মধ্যে, দলের মধ্যে রয়েছেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী প্রধান। ফলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানেই কিন্তু আরএসএস কিন্তু একটা বলো বিজেপিকে চোখে আঙুল দিয়ে তাদের কিন্তু দেখাচ্ছে যে আরএসএস ছাড়া বিজেপি চলতে পারে। গৌরব, একেবারে। আর তোমাকে জানিয়ে রাখি, একেবারে প্রতিবেদনে কি বলা হয়েছে সেটা একটু দর্শকদের জানাই। 4 বছর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য জোরদার মুখ না থাকায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি নেতৃত্ব, এমনটা জানানো হয়েছে সেই স্বস্তিকা মুখপাত্র। অন্যদিকে 2019-এর মতো 3টি নির্বাচনে দুটিতে লেজে গোবরে হতে হয়েছে কিন্তু বিজেপিকে। আর একই সঙ্গে বলা হয়েছে 2026-এর ভোটে এই রাজ্য বিজেপি শেষ অগ্নি পরীক্ষা। আর আরএসএস এর মুখপত্রে স্বস্তিকায় 17 জুনের সাংখ্যে দিলীপের সেই আসন বদলে দেওয়া এবং পছন্দের প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়েও কিন্তু সমালোচনা করেছে। এই বিষয়ে কি বলবে, যেখানে দিলীপ ঘোষের যেই সিট ছিল সেই সিট সরিয়ে অন্য জায়গা থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় প্রার্থী করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কথা কিন্তু ঠিক প্রকাশ করা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবে? অত্যন্ত একটা ইঙ্গিতবাহী মন্তব্য, তার কারণ তুমি জানো দিলীপ ঘোষ কিন্তু আরএসএস থেকে উঠে আসা নেতা, তিনি কিন্তু আন্দামান নিকোবরে সংঘের প্রচারক ছিলেন, সেখান থেকে তাকে কিন্তু বিজেপিতে রাজনীতিতে নিয়ে আসা হয় এবং রাজ্য সভাপতি হয়েছিলেন এবং তার নেতৃত্বে কিন্তু বিজেপি ভালো ফল করে। দেখা যায় এবারে লোকসভা নির্বাচন দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তার গড় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হয়। ফলে শুধু তাই নয়, শুধু দিলীপ ঘোষ নয়, বিশেষ করে বঙ্গ বিজেপিতে এবার যে প্রার্থী চয়ন হয়েছে সেখানে কিন্তু কোথাও যেন আরএসএসকে এড়িয়েই প্রার্থী সিলেকশন করা হয়েছে, কারণ এটা কিন্তু বারবার বোঝা যায়। তার কারণ তুমি জানো দল ছেড়ে, বিশেষ করে শাসক দল বলো, তৃণমূল কংগ্রেস বলো বা অন্য দল ছেড়ে আসা নেতাদের কিন্তু কোথাও যেন একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আরএসএস থেকে যেটা বিজেপিতে যেটা বারবার পালন করা হয় যে প্রার্থী নির্বাচন হলে যে কোনো আসন থাকলে সেখানে কিন্তু কিছু একটা শতাংশ কিন্তু আরএসএস বা সংঘতে উঠে আসা নেতাদের দেওয়া হয়, কিন্তু এবারে কিন্তু সেই জিনিসটা ছিল না। ফলে সেখানে সেটাই কিন্তু আরএসএস একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তখন দিলীপ ঘোষকে এখানে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরেকটা যেটা বলবো, বঙ্গ রাজনীতিতে যেটা বঙ্গ বিজেপিতে যেটা চলছে, তুমি জানো বঙ্গ বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ সাংগঠনিক সাধারণ সম্পাদক, যেই পদে কিন্তু বসে রয়েছে অমিতাভ চক্রবর্তী। একদম। তো তিনি কিন্তু বিশেষ করে বঙ্গ বিজেপির সংগঠনটা দেখেন, কিন্তু তুমি জানো তার রাজনীতির স্ট্র্যাটেজি বলো, এটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই কিন্তু বারবার কিন্তু প্রশ্ন উঠে এসছে। তো তিনি কি কোথাও সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা কিছু, এই একটা কিন্তু বিশেষ করে বিজেপি একটা বিভিন্ন দোলাচলের মধ্যে রয়েছে। যেমন ধরো দিলীপ ঘোষ তার প্রার্থী বদল নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, এরপর অগ্নিমিতা পালও মন্তব্য করেছেন। শুভেন্দু অধিকারী কিন্তু একবার বলেছিলেন যে প্রার্থী নির্বাচনে তার কোনো ভূমিকা ছিল না, তিনি হয়তো কোথাও মিটে নিজের মতামত দিয়েছিলেন কিন্তু প্রার্থী সিলেকশনে তার কোনো ভূমিকা ছিল না। কিন্তু তাহলে প্রধান ভূমিকাটা কি এই সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, তিনি একাই সিদ্ধান্ত নিয়েছেন? এটা কিন্তু একটা বলবো একটা ছন্নছাড়া ভাব কিন্তু আবার কিন্তু বেরিয়ে এলো। পাশাপাশি এই স্বস্তিকায় এই আরএসএসের এই মন্তব্য, বিশেষ স্বস্তিকায় এই যে প্রকাশিত প্রতিবেদন, এখানে কিন্তু সেটা কিন্তু বারবার প্রশ্ন তুলে দিয়েছে। বরঞ্চ এই জিনিসটা, এই যে স্বস্তিকার মন্তব্য বিজেপিকে সংগঠিত মতোই করতে হয়, বরঞ্চ আরেক কিছুটা ছন্নছাড়া করে দিতে পারে।
একেবারেই। অন্যদিকে দেখো, তুমি লক্ষ্য করে 2021-এর বিধানসভা ভোট আর তারপর থেকে হারিয়ে যাওয়া নেতা থেকে শুরু করে অচেনা আর চমক দেওয়া প্রার্থী চয়নের ফলে বিজেপিকে বড় রকমের কিন্তু খেসারত দিতে হয়েছে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে শুধু সেখানে বলা হয়েছে ফাঁকা কলসির ভক ভক করতে শোনা যায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি বিজেপি ফাঁকা মাঠে গোল দিতে কি ভালোবাসে? যেখানে দেখা গেল বিধানসভাতে লোকসভা ভোটের আগে বলা যেতে পারে সেখানে তিনটি মূলত বলা যেতে ফৌজদারি আইন তারা পাশ করলো, কিছু বিরোধীদের কিন্তু সাসপেন্ড করিয়ে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফাঁকা মাঠে তো গোল দিতে ভালোবাসে না এই বিজেপি সরকার, কি বলবে এই বিষয়ে? তো একেবারে তো শুধু তাই নয়, তো এখানে যেটা আরএসএস যে মন্তব্য করেছে ফাঁকা কলসির আওয়াজ বেশি, এখানে আমি একটা কথা বলবো। কারণ তুমি জানো যে দল বদল, বিশেষ করে বিভিন্ন নেতাদের দল বদল, এটাতে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে মিডিয়া কভারেজ। মিডিয়া কভারেজ হয়, মিডিয়া কভারেজের পাশাপাশি একটা পারসেপশন তৈরি হয় যে হয়তো এই দলটা ভাঙছে। তো এইভাবে কিন্তু বিশেষ সংগঠনের ভিত কিন্তু মজবুত হয় না, বরঞ্চ আরও আলগা হয়ে যায়। তার কারণ তুমি জানো পুরনো বিশেষ করে বহুদিন থেকে দল করে আসা নেতারা তারা কোথাও যেন একটা সিদ্ধান্তহীনতায় ভোগেন বা তাদের কোথাও যেন আড়াল করে দেওয়া হয়। ফলে এটা কিন্তু এই বিশেষ করে এই যে দল বদল, এটা কিন্তু সংগঠনকে মজবুত কোনো মতেই করতে পারে না, কিন্তু সেটা কিন্তু এই বঙ্গ বিজেপিতে বারবার হয়েছে। কারণ তুমি জানো 21-এর ভোটের আগে আমরা দেখেছিলাম পরস্পর দল বদল, শুভেন্দু অধিকারী এসেছিলেন, পাশাপাশি রাজীব ব্যানার্জি সহ আরও বহু নেতা যোগদান করেছে এবং তাদের কিন্তু বিভিন্ন আসনে প্রার্থী করা হয়েছিল। শুধু তাই নয়, বিশেষ করে গত 2021-এ যদি বলি প্রায় 70%, 292টা আসনের মধ্যে 70% আসনেই কিন্তু দল বদল করে আসা নেতাদের প্রার্থী করা হয়েছিল। ফলে আরএসএসের এই মন্তব্য কিন্তু সেই দিকেই। কিন্তু তুমি যেটা বললে যে বিরোধী শূন্য করে আইন পাস, এখানে আমি একটা তোমাকে কথা বলবো যে ভারতীয় রাজনীতিতে বিরোধী দলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রথম থেকে চলে এসছে। তুমি দেখো সে সময় প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। তুমি যেমন সে সময় জম্মু কাশ্মীরের থেকে 370 ধারা তুলে দেওয়া হবে কিনা এই নিয়ে কিন্তু দেশে কিন্তু একটা দোলাদল চলছিল। ঠিক সেই সময় জেনেভা সম্মেলনে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তিনি কিন্তু ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ চলেন যে জম্মু কাশ্মীরের মুসলিমদের অত্যাচার করছে ভারত সরকার, নানান মন্তব্য করেন। তো সেই সময় পাকিস্তানকে একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাও তিনি কিন্তু তার সরকারের কোনো নেতা, কোনো মন্ত্রী বা নিজেও জাননি, পাঠিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে। এবং অটল বিহারী বাজপেয়ী জেনেভা যান এবং তিনি যখন ভাষণ দেন তা দেখে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তিনি মন্তব্য করেছিলেন যে ভারতের রাজনীতি এই কারণেই শ্রেষ্ঠ রাজনীতি বলা হয়, তখন যেখানে বিরোধী দলনেতা সরকারের হয়ে কথা বলতে এসেছিলেন। পাশাপাশি তিনি এও বলেন যে তাদের দেশে বিশেষ বিরোধী দল চেষ্টা করে কখন সরকারকে কীভাবে ফেলা যায়, কিন্তু এখানে বিরোধী দলের নেতা সরকারের হয়ে কথা বলতে এসছে। তো স্বাভাবিকভাবে ভারতের সম্মান কিন্তু সে সময় ব্যাপক হারে বেড়ে গিয়েছিল, এখনও সে কিন্তু পরম্পরা। পাশাপাশি অটল বিহারী বাজপেয়ী আরেকটা মন্তব্য যে তিনি যেটা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে 7 টাকা খেল তো रहेगी, সরকারে आएगी जाएगी, पार्टियाँ बनेगी बिगड़ेगी, ये देश रहना चाहिए, देश का लोकतंत्र अटल रहना चाहिए। কিন্তু দেখা যায় এই যে গত কয়েক বছরে আইন পাশের ক্ষেত্রে কিন্তু বিরোধী দলকে কোথাও যেন গুরুত্বহীন করে দেওয়া হয়েছিল। তো স্বাভাবিকভাবেই আরএসএসের মুখপত্রে যে স্বস্তিকা যে মন্তব্য করেছে সেই ইঙ্গিতগুলো তুলে ধরা হয়েছে। এখন বঙ্গ বিজেপি এই মুহূর্তে শুধু বঙ্গ বিজেপি নয়, কেন্দ্রীয় বিজেপি, কারণ জানো দেশে কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠ নয়, যথেষ্ট প্যাচে রয়েছে। সেখানেই কিন্তু আরএসএস তাদের ভূমিকাটা, তাদের ক্ষোভ বলা যায় সেটা কিন্তু কোথাও যেন তুলে ধরার চেষ্টা করছে। গৌরব, একেবারে সত্যজিৎ দা, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো। ইতিমধ্যেই বলা যেতে পারে অগ্নি পরীক্ষা 2026-এ বিধানসভা নির্বাচন কোথাও কি বিজেপির জন্য অগ্নি পরীক্ষা? একেবারেই তাই। কারণ দেখো 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এবার 2011-তে পরিবর্তন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, কিন্তু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অ্যান্টি ইনকম্বেন্সি বলো নানান দুর্নীতির অভিযোগ তো রয়েছে, পাশাপাশি প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও কিন্তু ব্যাপক রয়েছে। কিন্তু সেখানে দেখা যায় সেই হাওয়া, প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেটা কিন্তু বিজেপি কোথাও যেন লুফে ধরতে পারছে না। কারণ দেখো এবারে লোকসভা ভোটে বিভিন্ন এক্সিট পোলে কিন্তু বারবার বিজেপির যথেষ্ট ভালো ফলের সম্ভাবনা দেখিয়েছিল, কিন্তু ফলাফলে দেখা যায় বিজেপি মাত্র 12 আসনে দাঁড়িয়েছে। কোথাও যেন এটা বলবো আমি একটা, তার কারণ বিজেপির সংগঠন তুমি জানো অত্যন্ত দুর্বল, পাশাপাশি তৃণমূল কংগ্রেস সংগঠন তাদের বিরুদ্ধে অ্যান্টি ইনকম্বেন্সিতে রয়েছে, নানান দুর্নীতির অভিযোগও রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, কিন্তু সেই ফায়দা কিন্তু বিজেপি তুলতে পারছে না।
ফলে স্বাভাবিকভাবেই এবারে 26-এর বিধানসভা নির্বাচন অবশ্যই বিজেপির কাছে একটা অগ্নি পরীক্ষা। কারণ এবারে বিজেপি যদি ধরাশায়ী হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে বঙ্গ রাজনীতি বিজেপির জন্য নয়। তার কারণ তুমি জানো বাংলায় বাংলায় প্রায় 35% কিন্তু সংখ্যালঘু ভোটার রয়েছেন, কিন্তু বিজেপির রাজনীতিতে কিন্তু এই বিজেপির ম্যানিফেস্টো যদি বলি বঙ্গ বিজেপি, তাদের কিন্তু কোথাও যে সংখ্যালঘুদের এড়িয়েই রাজনীতি করার বা তাদের ভোট নেওয়ার একটা কিন্তু চেষ্টা চলছে। একবারও চেষ্টা হয় না যে 35% মুসলিম যে সংখ্যালঘু ভোট সেটাকে একজোট করার, এটা কিন্তু চেষ্টা কখনোই করে না। এক কথায় বলা চলে যদি 100তে পরীক্ষা হয় সেখানে বিজেপি হয়তো 35 মার্ক ছেড়ে দিই 65 নিয়ে পরীক্ষা দেবে, কিন্তু তাতে কি ক্ষমতা আসা সম্ভব? এই প্রশ্নটাই উঠছে। কিন্তু এবারে যদি বিজেপি ধরাশায়ী হয় তাহলে অন্তত বাংলার মানুষে ভাববে যে বঙ্গ রাজনীতি হয়তো বিজেপির জন্য সুইটেবল নয়, তারা হয়তো বিকল্প ভাবলেও ভাবতে পারে। গৌরব, একেবারে সত্যজিৎ দা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে আমাদের সাথে জোড়ার জন্য। আরএসএস এর মুখপাত্রে বঙ্গ বিজেপির সমালোচনা, অজানা প্রার্থী করায় কিন্তু ইতিমধ্যে বঙ্গ বিজেপির ধরাশায়ী অবস্থা